কলকাতার আরজিকর মেডিকেল কলেজের সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাটি যেন 4 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনার স্মৃতিকে আবার উস্কে দেয়। দিনটা ছিল 27শে নভেম্বর 2019। ডক্টর দিশা রাতে তার ডিউটি শেষ করে হায়দ্রাবাদ বেঙ্গালুরু এক্সপ্রেসওয়েসের পাশে একটি টোল প্লাজা পার্কিংয়ে আসেন স্কুটি নেওয়ার জন্য। কিন্তু স্কুটিতে বসতেই তিনি অস্বস্তি অনুভব করেন। স্কুটির পেছনে গিয়ে দেখেন যে পেছনের টায়ারটি পাঞ্চার হয়ে গেছে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার ছিল। এমন সময় তিনি লক্ষ্য করেন যে সামনের একটি ট্রাক থেকে কিছু লোক তাকে বাজে নজরে দেখছেন। ভয়ে ডক্টর দিশা রাত 9টার দিকে তার বোনকে ফোন করে জানান যে তার স্কুটি পাঞ্চার হয়ে গেছে এবং সে আতঙ্কিত। এই সময় ট্রাক থেকে মোহাম্মদ আরিফ নামের একজন ব্যক্তি নেমে আসে এবং তাকে সাহায্যের প্রস্তাব দেয়। সে স্কুটির টায়ার সারানোর জন্য একটি দোকানে নিয়ে যায়। কিছুক্ষণ পর ফিরে এসে জানায় যে দোকান বন্ধ। এরপর ডক্টর দিশা সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। রাত 9:42-এ তার বোন যখন আবার ফোন করে তখন তার ফোনটি বন্ধ পাওয়া যায়। সেদিন রাতে ঠিক কী ঘটেছিল এবং পুলিশ কিভাবে এই ঘটনার সমাধান মাত্র 10 দিনের মধ্যেই করতে পেরেছিল, সেই গল্পটি জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত সাদনগর নামক একটি জায়গায়। ডক্টর দিশা একজন পশু চিকিৎসক ছিলেন এবং তিনি সাদনগর থেকে 30 কিলোমিটার দূরে শামসাবাদে কাজ করতেন। তার যাতায়াতের জন্য একটি স্কুটি ছিল, কিন্তু দূরত্ব বেশি হওয়ায় তিনি টোল প্লাজা পর্যন্ত স্কুটি চালিয়ে যেতেন এবং সেখান থেকে বাকি রাস্তা ট্যাক্সি বা বাসে করে ক্লিনিকে যেতেন। 27শে নভেম্বর 2019 ছিল তেমনই একটি দিন। তিনি স্কুটি পার্ক করে ট্যাক্সি নিয়ে ক্লিনিকে পৌঁছান। সারাদিন ক্লিনিকের ডিউটি করার পর সন্ধ্যায় তিনি ক্লিনিক থেকে বেরিয়ে একজন চর্ম বিশেষজ্ঞর কাছে নিজের চিকিৎসার জন্য যান। আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট বুক করা ছিল, তাই ডিউটি শেষে ডাক্তার দেখিয়ে বের হতে হতে 9টা বেজে যায়। বাড়িতে ফেরার পথে সবাই জানতো যে ডক্টর দিশা ক্লিনিক থেকে বেরিয়ে ডাক্তারের কাছে যাবে এবং তারপর বাড়ি ফিরবে, এজন্য কেউ চিন্তিত ছিল না। রাত 9:18 তিনি ট্যাক্সি নিয়ে টোল প্লাজার কাছে আসেন। সেখানে তার স্কুটি পার্ক করা ছিল। স্কুটিতে বসতেই তিনি একটু অস্বস্তি অনুভব করেন। পেছনে ফিরে দেখেন স্কুটির পেছনের চাকা পাঞ্চার হয়ে গেছে। ইতিমধ্যেই অনেক রাত হয়ে গেছে, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। হাইওয়েতে শুধু ট্রাক আসা যাওয়া করছে। এই নির্জন স্থানের সে একমাত্র মেয়ে, আর তার সামনে একটি ট্রাক দাঁড়িয়েছিল। ট্রাকের আশেপাশে থাকা কিছু লোক তাকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছিল। ডক্টর দিশা পরিস্থিতি বুঝতে পেরে ভয় পেতে শুরু করে। ঠিক তখনই এক ট্রাক চালক 26 বছর বয়সী মোহাম্মদ আরিফ তার কাছে আসে সাহায্যের প্রস্তাব নিয়ে। ডক্টর দিশা সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যায় যে আরিফ সাহায্য করতে আসেনি, তার অন্য উদ্দেশ্য রয়েছে। তাই সে আরিফকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তার কোনো সাহায্যের প্রয়োজন নেই। এরপর আরিফ চলে যায়। ততক্ষণে ডক্টর দিশা স্কুটির পেছনে দাঁড়িয়েছিল একাকী এবং আতঙ্কিত। ভয়ে কাঁপতে কাঁপতে সে রাত 9:22 তার বোনকে ফোন করে সব খুলে বলে। স্কুটির চাকা পাঞ্চার হয়ে গেছে আর কয়েকজন লোক তাকে খারাপভাবে দেখছে। একথা শুনে তার বোন তাকে পরামর্শ দেয়, স্কুটি ওখানেই রেখে দাও, ট্যাক্সি নিয়ে বাড়ি চলে আসো। কিন্তু ডক্টর দিশা জানায় হাইওয়েতে শুধু ট্রাক চলছে, কোনো ট্যাক্সি পাচ্ছি না, এমনকি কোনো ফ্যামিলি গাড়িও দেখতে পাচ্ছি না যেটায় লিফট নিতে পারি। আর স্কুটি ফেলে রেখে গেলে কেউ যদি চুরি করে তাহলে কি হবে? তাই ডক্টর দিশা স্কুটি ফেলে রেখে যেতে রাজি হচ্ছিল না। সে কখনোই ভাবেনি যে এর থেকেও খারাপ কিছু তার সাথে ঘটতে পারে। এরপর আরও একজন আসে তাকে সাহায্য করার জন্য। তার নাম ছিল জলুসিবা। প্রথমে সে ডাক্তার দিশার সঙ্গে ভালো মতো কথা বলে এবং বন্ধুত্বপূর্ণ হওয়ার চেষ্টা করে। তারপর তার স্কুটি নিয়ে একটি পানের দোকানে যায় তা ঠিক করার জন্য। কিছুক্ষণ পর ফিরে এসে জানায় যে দোকান বন্ধ, তবে সামনে আরেকটি দোকান খোলা থাকতে পারে, যদিও তা কিছুটা দূরে। স্কুটিটি ট্রাকের পেছনে করে নিয়ে যেতে হবে শুনে ডক্টর দিশা সোজাসুজি মানা করে দেন। এই ঘটনার সময় ডক্টর দিশা তার বোনের সাথে ফোনে কথা বলছিলেন যাতে সে একা অনুভব না করেন। রাত 9:22 তার বোনকে ফোন করেছিলেন এবং রাত 9:40 নাগাদ ফোনটি কেটে যায়। কিছুক্ষণ পর তার বোন যখন আবার ফোন করে তখন তার ফোন সুইচ অফ বলতে থাকে। তার বোন ভাবে হয়তো দিদির ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে এবং সে ট্যাক্সি করে ঠিক চলে আসবে। কিন্তু দেখতে দেখতে 2 ঘন্টা কেটে যায়, তবুও ডক্টর দিশা বাড়ি ফেরে না। বাড়ির সবাই জানতো যে তিনি টোল প্লাজার কাছে আটকে আছেন। দরজা না খোলায় তারা চিন্তিত হয়ে টোল প্লাজার দিকে যায়, যেখানে ডক্টর দিশা তার স্কুটি পার্ক করতেন। কিন্তু সেখানে পৌঁছে দেখেন না ডক্টর দিশা আছে, না তার স্কুটি। এটি দেখে পরিবারের সবাই আতঙ্কিত হয়ে পড়েন। তারা আশেপাশের কয়েকজনকে জিজ্ঞাসা করে, কিন্তু কেউই কিছু বলতে পারে না।
তাড়াতাড়ি করে তারা নিকটবর্তী সাইবারাবাদ পুলিশ স্টেশনে যায় এবং সেখানে গিয়ে সব কিছু খুলে বলে। কিন্তু পুলিশ জানায় যে তারা এই বিষয়ে সাহায্য করতে পারবে না, কারণ এটি তাদের এলাকার অন্তর্গত নয়, তাদেরকে শামসাবাদ পুলিশ স্টেশনে যেতে হবে। যাই হোক, তারা রাত 12টার দিকে শামসাবাদ পুলিশ স্টেশনে পৌঁছায়। সেখানে গিয়ে ডক্টর দিশার ছোটো বোন কান্নাকাটি করতে করতে পুলিশকে পুরো ঘটনা খুলে বলে এবং অনুরোধ করেন যাতে তার দিদিকে দ্রুত খুঁজে বের করা হয়। কিন্তু পুলিশ বিষয়টিকে খুবই সাধারণভাবে নেয়। এরপর তারা ঘটনাস্থলে যায় যেখান থেকে ডক্টর দিশা নিখোঁজ হয়েছিল। আশেপাশের এলাকা খোঁজা হয় এবং কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু ডক্টর দিশার কোনো সন্ধান মেলে না। ততক্ষণে পরিবারের লোকজন তাদের আত্মীয় স্বজন এবং বন্ধুদের বিষয়টি জানিয়ে দেয়। সবাই মিলে ডক্টর দিশাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু বারবার তার ফোন সুইচ অফ বলতে থাকে। সারা রাত পুলিশ, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব মিলে ডক্টর দিশাকে খুঁজতে অনেক চেষ্টা করে, কিন্তু ডক্টর দিশার কোনো খোঁজ পাওয়া যায় না। পরের দিন 28শে নভেম্বর 2019 সালে টোল প্লাজা থেকে 10 কিলোমিটার দূরে চাটানপল্লী নামক একটি জায়গা, যেখানে একটি ফ্লাইওভারের কাজ চলছিল, সকালে এক ব্যক্তি ওই পথ দিয়ে যাওয়ার সময় ফ্লাইওভারের নিচে কিছু পোড়া বস্তু পড়ে থাকতে দেখতে পান। কাছে গিয়ে তিনি দেখেন যে একটি লাশ। সঙ্গে সঙ্গে তিনি শামসাবাদ থানায় ফোন করেন এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ডেড বডি পুরোটা পুড়ে যাওয়ায় চেনার কোনো উপায় ছিল না। তবে লাশের পাশে থেকে পুলিশ একটি আতপোড়া স্কার্ফ এবং একটি গণেশ ঠাকুরের লকেট উদ্ধার করেন। ডক্টর দিশার বোন আগেই পুলিশকে জানিয়েছিল দিশা বের হওয়ার সময় তার সঙ্গে কী কী জিনিস ছিল। এই সূত্র ধরে পুলিশের সন্দেহ হয় এবং তারা দ্রুত ডক্টর দিশার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘটনাস্থলে আসতে বলে। ডক্টর দিশার পরিবার সেখানে এসে পোড়া স্কার্ফ এবং গণেশ লকেট দেখে নিশ্চিত হয়ে যায় যে এটি ডক্টর দিশার লাশ। এরপর পুলিশ বুঝতে পারে যে এই কেসটি খুবই সিরিয়াস এবং দ্রুত লাশটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়। পোস্টমর্টমের রিপোর্টে উঠে আসে যে ডক্টর দিশাকে গণধর্ষণ করা হয়েছিল, তারপর গলা টিপে হত্যা করা হয়। সবশেষে প্রমাণ লোপাটের জন্য কেরোসিন ঢেলে লাশটিকে পুড়িয়ে দেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো হায়দ্রাবাদ শহর আক্রোশে ফেটে পড়ে। ন্যায় বিচার দাবিতে মানুষ রাস্তায় নামে ক্যান্ডেল মার্চ শুরু করে এবং ধীরে ধীরে পুরো ঘটনাটি সারা দেশে ছড়িয়ে পড়ে। সারা দেশ ক্ষোভে ফেটে পড়ে এবং পুলিশের উপর চাপ পড়তে শুরু করে। হায়দ্রাবাদ পুলিশ দ্রুত পরিস্থিতির গুরুত্ব বুঝে এবং দিনরাত এক করে কাজ করতে থাকে। আশেপাশের সমস্ত থানায় খবর পাঠানো হয়। টোল প্লাজার সিসিটিভি ফুটেজ এবং সব পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই ফুটেজে একটি ট্রাকের নাম্বার দেখা যায় যা 26শে নভেম্বর থেকে টোল প্লাজার পাশে পার্কিং এলাকায় পার্ক করা ছিল। পুলিশ সেই গাড়ির নাম্বারের মাধ্যমে মালিকের কাছে পৌঁছায় এবং মালিক পুলিশকে সব তথ্য জানায় যে সেদিন কোন ড্রাইভার ট্রাকটি চালাচ্ছিল। এই সূত্র ধরে পুলিশ প্রথমে ড্রাইভার মোহাম্মদ আরিফকে খুঁজে বের করে এবং গ্রেপ্তার করে। পরে মোহাম্মদ আরিফের দেওয়া তথ্য অনুযায়ী বাকি 3 জনের নাম এবং ঠিকানা খুঁজে বের করা হয়। এই 3 জনের নাম হলো জল্লু শিবা, জল্লু নবীন এবং চেন্নাকেশ ভুলু। ঘটনার 2 দিনের মধ্যেই পুলিশ এই 4 জন অপরাধীকে গ্রেপ্তার করে এবং কোর্টে পেশ করে। কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের শামসাবাদ পুলিশ স্টেশনে নিয়ে আসার কথা ছিল। তবে খবরটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে যে পুলিশ এই 4 জন অপরাধীকে গ্রেপ্তার করেছে এবং এর ফলে ক্ষুব্ধ জনতা পুলিশ স্টেশন ঘিরে রাখে। পুলিশ বুঝতে পারে যে এই 4 জন অপরাধীকে পুলিশ স্টেশনে আনা হলে জনতা তাদের ছিনিয়ে নিয়ে হত্যা করতে পারে। তাই কোর্টের অনুমতি নিয়ে তাদের প্রায় 90 কিলোমিটার দূরে অন্য একটি স্থানে বন্দি করে রাখা হয়। এরপর পুলিশ এই 4 জন অপরাধীকে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরার মুখে তারা কাঁদতে কাঁদতে পুরো ঘটনার বিবরণ দিয়ে দেয়। এরা 26শে নভেম্বর টোল প্লাজার পার্কে আসে এবং কোনো নির্দেশ না পেয়ে সেখানেই অপেক্ষা করতে থাকে। পরের দিন অর্থাৎ 27শে নভেম্বর ডক্টর দিশা তাদের ট্রাকের পেছনে একটি স্কুটি পার্ক করলে তারা তার উপর কিছু খারাপ পরিকল্পনা করে। ডক্টর দিশা চলে যাওয়ার পর নবীন তার স্কুটির পিছনের টায়ার পাঞ্চার করে দেয়। এরপর তারা মদ্যপান করে এবং অপেক্ষা করতে থাকে। রাতে ডক্টর দিশা ফিরে আসলে দুজন তাকে সাহায্য করতে এগিয়ে যায়, কিন্তু তিনি তাদের সাহায্য প্রত্যাখ্যান করেন। রাত গভীর হলে এবং আশেপাশের লোকজন কমে গেলে তারা বুঝতে পারে যে এটি তাদের সুযোগ। যখন ডক্টর দিশার ফোন কেটে যায় তারা সেই সুযোগে তার উপর গ্যাংরেপ করে। ডক্টর দিশাকে যখন অপহরণ করা হয় তখন তাকে জোর করে মদ্যপান করানো হয় এবং মুখে কাপড় গুঁজে দেওয়া হয়। যখন অপরাধীরা তাদের পৈশাচিক লালসা মিটিয়ে ফেলে তখন তারা ডক্টর দিশাকে গলা টিপে হত্যা করে। হত্যার পর মৃতদেহ কম্বলে জড়িয়ে একটি ট্রাকের পেছনে তুলে দেওয়া হয়। সেই ট্রাকটি 2 জন চালিয়ে একটি নির্জন এলাকায় নিয়ে যায় আর বাকি 2 জন ডক্টর দিশার স্কুটিটি তার পেছনে পেছনে নিয়ে আসে। তারা একটি পেট্রোল পাম্পে গিয়ে একটি বোতলে পেট্রোল নেওয়ার চেষ্টা করে, যা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।
কিন্তু পেট্রোল পাম্প থেকে পেট্রোল না দেওয়ায় তারা স্কুটি নিয়ে ট্রাকের পেছনে চলে যায়। ট্রাকের মধ্যে একটি স্টল ছিল যেখানে কেরোসিন ভর্তি ছিল। সেই কেরোসিন তারা ডক্টর দিশার মৃতদেহের উপর ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। 5 থেকে 10 মিনিট সেখানে অপেক্ষা করার পর তারা সেই স্থান ত্যাগ করে। এই নির্মম হত্যাকাণ্ডর খবর যখন পুলিশ ও গোটা দেশ শোনে, তখন সবাই মেয়েটির জন্য একদিকে অসহায় বোধ করছিল, অন্যদিকে রাগে ফেটে পড়ছিল। পুলিশ সিদ্ধান্ত নেয় যে অপরাধের ঘটনাস্থলটি পুনরায় নির্মাণ করবে, যাতে মামলাটি আরও ভালোভাবে বোঝা যায়। তারা ঠিক করে 4 অভিযুক্তকে নিয়ে সেই ফ্লাইওভারের নিচে যাবে, যেখান থেকে ডক্টর দিশার মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। প্রথমে তারা সকালবেলায় অভিযুক্তদের নিয়ে যাওয়ার কথা ভাবে, পরে ভোর 4:30টায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ক্ষুব্ধ জনতা তাদের ছিনিয়ে নিতে পারে। ফ্লাইওভারের নিচে অপরাধ পুনরায় নির্মাণ করার সময় হঠাৎ 2 অভিযুক্ত পুলিশ সার্ভিসের রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি করতে শুরু করে এবং বাকি 2 জন পাথর ও লাঠি নিয়ে পুলিশের উপর আক্রমণ করতে শুরু করে দেয়। পুলিশ তাদের অনেকবার সাবধান করে, কিন্তু তারা থামতে রাজি ছিল না, বরং তারা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের শেষবারের মতো আত্মসমর্পণ করতে বলে, কিন্তু তারা তা না করায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষমেশ পুলিশ আত্মরক্ষার্থে তাদের এনকাউন্টার করে। পুলিশ অপরাধীদের জীবিত ধরার চেষ্টা করেছিল, কিন্তু তাদের আর কোনো উপায় ছিল না। যদি এই অপরাধীরা পুলিশের হাত থেকে পালিয়ে যেত, তাহলে ক্ষুব্ধ জনতা হয়তো পুলিশ স্টেশন পুড়িয়ে দিত। এই পরিস্থিতিতে পুলিশ বাধ্য হয়ে ঘটনাস্থলেই তাদের এনকাউন্টার করে। ভোরবেলা গোলাগুলির শব্দ শুনে মানুষ নিজেদের কাজকর্ম ফেলে ছুটে আসে এবং দেখে 4টি মৃতদেহ পরপর পড়ে আছে। মাত্র 10 দিনের মধ্যেই পুলিশ এই 4 জন অপরাধীকে গ্রেপ্তার করে এবং এনকাউন্টার করে কেসের সমাপ্তি ঘটায়। যদিও এনকাউন্টার নিয়ে নানান মানুষের নানান মত আছে, বেশিরভাগ মানুষ পুলিশের এই পদক্ষেপে খুশি, তবে অনেকেই মনে করেন এটি একটি সাজানো ঘটনা। যাই হোক, ডক্টর দিশা এবং তার পরিবার ন্যায় বিচার পেয়েছিল, যা তার প্রাপ্য ছিল। কিন্তু 4 বছর পেরিয়ে গেলেও সেই ঘটনার স্মৃতি আবার যেন ফিরে এসেছে কলকাতার আরজিকর মেডিকেল কলেজের সম্প্রতি ঘটনার মাধ্যমে, যেখানে মাত্র 31 বছর বয়সী এক নারী চিকিৎসককে কলেজ ক্যাম্পাসের ভেতরে ধর্ষণ এবং হত্যা করা হয়। এখন প্রশ্ন একটাই, এই জঘন্য অপরাধগুলো কি কোনোদিন বন্ধ হবে না? এর জন্য কারা দায়ী এবং কাদের প্রশ্রয়ে এই অপরাধীরা এমন করার সুযোগ পায়? কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর দেখা হবে পরের ভিডিওতে।